পিইজি অবস্ট্রাকশন থাকলেই কি চিকিৎসা প্রয়োজন, অথবা পিইজি অবস্ট্রাকশনে কখন আমরা সার্জারি করি, কি উপায়ে সার্জারি করা যায় এবং সার্জারি কোনটার কমপ্লিকেশন কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা পেশেন্ট আমাদের কাছে যখন পিইজি অবস্ট্রাকশন একেবারে ডায়াগনোসিস কনফার্ম হয়ে আসছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা কনফার্ম করে ডায়াগনোসিস করা হয়েছে তার পেলভি ইউরেটেক জাংশন অবস্ট্রাকশন অথবা ইউপিজে অবস্ট্রাকশন, তখন আমরা এর ট্রিটমেন্ট প্ল্যান করি। পিইজি অবস্ট্রাকশনের একটা ট্রিটমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ অবজারভেশন এবং ফলো আপ, আর আছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আমরা কখন অবজারভেশন করব, কখন সার্জারি করব, ক্লিন কাট গাইডলাইন আছে। অবজারভেশন কখন করব, যদি কোনো অবজেক্টিভ এভিডেন্স অব অবস্ট্রাকশন না থাকে, অর্থাৎ তার আলট্রাসোনোগ্রাফিতে কিডনি পেলভিসের সিস্টেম ডাইলেটেড হলেও তার কিন্তু ডিটিপি রেনোগ্রাম নর্মাল, আইভিউ যদি নর্মাল থাকে, নর্মাল এক্সক্রিনিং কিডনি, তার কিডনির ফাংশন যদি ভালো থাকে, তাহলে আমরা আসলে তার সার্জারির প্রয়োজন নাই। এবং পেশেন্টের যদি কোনো সিমটম না থাকে, রিপিটেড ইনফেকশন যদি না থাকে, কোনো হেমাচুরিয়া না থাকে, এই পেশেন্টগুলোকে আমরা সাধারণত অবজারভেশনে রাখি এবং কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই এবং রেগুলার ফলো আপে রাখি। যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা সার্জারিতে যাই, আদারওয়াইজ এই পেশেন্টের আমরা অবজারভেশন এবং ফলো আপে রাখি। সার্জারি, সেকেন্ড অপশন হচ্ছে সার্জারি। কখন আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করবই? সার্জিক্যাল ইন্টারভেনশনের বেশ কিছু ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশন কখন সার্জারি অবশ্যই করা দরকার। যদি পেশেন্টের সিভিয়ার পেইন হয়, বিশেষ করে ফ্লাঙ্কে যদি পেইন হয় এবং এই পেইন যদি কন্ট্রোল করা না যায়, সেক্ষেত্রে আমরা বলি সার্জারি প্রয়োজন। পেশেন্টের যদি এভিডেন্স অফ রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ তার কিডনির ফাংশন যদি দিন দিন ডিটোরিয়েট করতে থাকে, কমতে থাকে, তাহলে করি। এটা কিভাবে বুঝবো? যদি একটা পেশেন্টের ডিটিপি রেনোগ্রাম করা থাকে, যদি দেখা যায় তার স্প্লিট ফাংশন 40%-এর নিচে চলে আসছে, টি হাফ নামে একটা জিনিস আছে, সেটা যদি 20 মিনিটসের বেশি হয়ে যায়, যদি কার্ভটা রাইজিং থাকে, জিএফআর কমে যায়, তাহলে আমরা বলি সার্জারি লাগবে। এছাড়া অনেক সময় পেশেন্টের যদি সিরিয়াল ডিটিপি রেনোগ্রাম করা থাকে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রোগ্রেসিভ ডিটোরিয়েশন অফ দ্য রেনাল ফাংশন, অর্থাৎ ধীরে ধীরে তার কিডনির কার্যক্ষমতা কমতে থাকছে, আগে যেটা জিএফআর বেশি ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে, তখন বলি না, এর পিইজি অবস্ট্রাকশনের জন্য তার কিডনি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন আছে। এছাড়া যদি পেশেন্টের পিইজি অবস্ট্রাকশনের কারণে তার কিডনিতে স্টোন তৈরি হয়, বারবার যদি ইনফেকশন হয়, যদি হেমাচুরি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে না, এর সার্জারি করা লাগবে। অর্থাৎ যদি পেশেন্টের পেইন থাকে, যদি ওই কিডনির কার্যক্ষমতা কমতে থাকে এবং যদি ওই কিডনির কার্যক্ষমতা কম থাকে এবং এর কারণে যদি বেশ কিছু কমপ্লিকেশন তৈরি হয়, স্টোন তৈরির মতো, তখন আমরা বলি এটা সার্জারি লাগবে। এখন এই পিইজি অবস্ট্রাকশন সার্জারি কী কী অপশন আছে? কিছু আছে একেবারে মিনিমাল ইনভেসিভ, আর কিছু আছে ইনভেসিভ সার্জারি। মিনিমাল ইনভেসিভের মধ্যে আছে বেলুন ডাইলেটেশন অফ দ্য পিইজি। পিইজি যে জায়গাটা অবস্ট্রাকশন হয়েছে সেক্ষেত্রে বেলুন ডাইলেটেশন অথবা এন্ডোপাইলোটমি। আসলে এই দুটার কোনোটারই আউটকাম খুব একটা ভালো না, সেই জন্য আমরা এটাকে খুব একটা প্রায়োরিটি দিই না। এর জন্য আসলে পিইজি অবস্ট্রাকশনের জন্য ডেফিনেটিভ যেটা সার্জারি করা হয়, যেটাকে বলে পাইলোপ্লাস্টি, সাধারণত এটাই সবচেয়ে ভালো অপশন। অর্থাৎ পিইজি অবস্ট্রাকশনের জন্য আমরা যে সার্জারি করি সেটাকে বলা হচ্ছে পাইলোপ্লাস্টি। অর্থাৎ পাইলোপ্লাস্টি একটা সার্জিক্যাল প্রসিডিউর, যার মাধ্যমে পেলভি ইউরেটেক জাংশনে যে অবস্ট্রাকশন থাকে সেই অবস্ট্রাকশনটাকে রিলিভ করা হয়। এখন দেখেন, এইটা একটা কিডনি, এটা পেলভিস, এটা পেলভি ইউরেটেক জাংশন, এই জায়গায় অবস্ট্রাক্টেড দেখা যাচ্ছে, জায়গাটা ন্যারো এবং এটা ইউরেটার। এখন পাইলোপ্লাস্টিতে যেটা করা হয়, এখানে যে সেগমেন্টটা অবস্ট্রাক্টেড, এই সেগমেন্টটাকে ফেলে দেওয়া হয়, পেলভিসের একটা অংশ ফেলে দিয়ে পেলভিসটাকে ট্রিম করে ছোট করা হয় এবং ইউরেটারটাকেও স্প্যাচুলেট করে পেলভিসের সাথে লাগিয়ে দেওয়া হয়। দেখেন, প্রথমে এই অংশটা আমরা ফেলে দিলাম, ফেলার পরে এই অংশের সাথে এই অংশ স্প্যাচুলেট করে লাগানো হচ্ছে এবং লাগানোর পরে তার চেহারাটা এরকম হয় এবং এটা হবে হচ্ছে ফানেল শেপেড এবং এই অ্যানাস্টোমোসিস হবে ডিপেন্ডেন্ট এবং ওয়াটার টাইট। এই ক্যারেক্টারগুলো থাকতে হবে। এখানে খেয়াল করছেন যে আমাদের কিন্তু ফাইনালি এই যে অবস্ট্রাক্টেড সেগমেন্টটা কিন্তু আর থাকলো না। অর্থাৎ পাইলোপ্লাস্টি একটা সার্জিক্যাল প্রসিডিউর, যেখানে পেলভি ইউরেটেক জাংশন, যেটাকে অবস্ট্রাক্টেড সেগমেন্টটাকে ফেলে দিয়ে রিকনস্ট্রাক্ট করা হয়। এটা একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি, যেখানে পেলভি ইউরেটেক জাংশনটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। এখন কথা হচ্ছে, এই পাইলোপ্লাস্টি আসলে কীভাবে করা যেতে পারে? পাইলোপ্লাস্টি তিনভাবে করা যেতে পারে: ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি, ওপেন পাইলোপ্লাস্টি আর রোবোটিক পাইলোপ্লাস্টি, অর্থাৎ রোবোটিক অ্যাসিস্টেড পাইলোপ্লাস্টি। ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি আমি এটা নিয়ে কথা বলবো, কারণ এখন ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো
পাইলোপ্লাস্টি যতগুলো অপশন বললাম সবচেয়ে অ্যাকসেপ্টেড অপশন হচ্ছে ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি, এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি বেশি করা হয়। এটা আমার একটা পেশেন্টের ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টির ছবি। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছিদ্র, প্রায় 3টা ছিদ্র করে আমরা তার কিডনির মধ্যে চলে গেছি, এবং এই ছিদ্র করে আসলে তার আমরা পাইলোপ্লাস্টি কমপ্লিট করেছি। আর ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টিতে আসলে কোনো কাটা হয় না, শুধু ছিদ্র করা হয়, যে কারণে পোস্ট অপারেটিভ পেইনটা অনেক কম থাকে। এবং ল্যাপারোস্কোপি বেশ কিছু সুবিধার মধ্যে একটা আছে, পোস্ট অপারেটিভ পেন কম থাকে, পোস্ট অপারেটিভ রিকভারি খুব ফাস্ট হয়, হসপিটাল স্টে কম থাকে, এবং পেশেন্ট খুব দ্রুত তার কাজে ফিরে যেতে পারে, এবং রিকভারি পিরিয়ড অনেক শর্ট হওয়ার কারণে তার যে মানে অফিসে রিটার্ন করা খুব ইজি হয়। এবং বাচ্চা ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার পোস্ট অপারেটিভ পেন অনেক কম থাকে, কোনো স্কার মার্ক থাকে না, বিশেষ করে ফিমেল বাচ্চার ক্ষেত্রে কোনো স্কার মার্কই থাকে না, যেটা আসলে খুব মানে জরুরি ইস্যু। দেখা যাচ্ছে ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টির ক্ষেত্রে 3টা ছিদ্র করি আমরা, 3টা ছিদ্র করে, বিশেষ করে লেফট সাইডে 3টা ছিদ্র, রাইট সাইডে 4টা ছিদ্র করি। এখানে দিস ইজ দ্য পেলভিস, দিস ইজ দ্য ইউরেটার। এটা ট্রান্স মেসোকোলিক অ্যাপ্রোচে গেছি, অর্থাৎ মেসোকোলনের মধ্যে মাত্র 5 সেন্টিমিটার ইনসিশন দিয়ে আমরা পেলভিস এবং ইউরেটার ডিসেকশন করছি। এই জায়গাটা তার অবস্ট্রাক্টেড, এখানে তার অবস্ট্রাক্টেড। এটা আমারই এক পেশেন্ট এবং আমারই করা সার্জারি। এই যে জাস্ট ওই জায়গাটাই, এখানে আমরা এই অংশটা ইনসিশন দিয়ে কেটে ফেলি এবং এই অংশ স্পেসুলেট করি, এবং এই যে মানে অবস্ট্রাক্টেড সেগমেন্ট এটা পুরোটাই ফেলে দেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে আফটার মানে এক্সিশন, ওই অংশটা এক্সিশন করার পরে যেটা হলো, এটা একটা ফানেল শেপেড, ওয়াটার টাইট এবং ডিপেন্ডেন্ট অ্যানাস্টোমোসিস, এয়ার ডিপেন্ডেন্ট, যাতে ড্রেনটা ভালো হয়, এবং এর ভিতরে স্ট্যান্ড দেওয়া হয়েছে। এটা আমার একটা সার্জারি। আর ওপেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার একটা লয়েনে ইনসিশন দেওয়া হয়, বড় সড়ো ইনসিশন দেওয়া হয় 12 রিপসের টিপসে, এবং এই ইনসিশন এই যে দেখা যাচ্ছে এখানে এটা কাটা হচ্ছে, কাটার পরে এটা হচ্ছে পেলভিস, এটা ইউরেটার, এই জায়গাটা তার অবস্ট্রাক্টেড। এটা ওপেন পাইলোপ্লাস্টি, এটাও আমারই করা। এই যে, এবং এখানে দেখেন যে এটা ইউরেটারের সেগমেন্টটা, এবং এই অংশটা তার বেশ ন্যারো, এবং এই পাশে আছে পেলভিস, এবং এই ন্যারো সেগমেন্ট মেনলি তার এখানে ইউরেটার আছে, এটা পেলভিসের একটা অংশ, এবং এই অংশটা তার অবস্ট্রাক্টেড, অর্থাৎ এই অংশটা তার এই পেরিস্টালটিক ছিল। আমি বারবার বলছি পিউজ অবস্ট্রাকশনে কিন্তু লুমেন থাকে, কিন্তু লুমেনটার এই ডায়নামিক সেগমেন্ট থাকার কারণে এখানে থেকে পেরিস্টালসিস হতে পারে না, বলে কিডনিতে পানি জমতে থাকে। এখানে দেখেন এই অংশটা কিন্তু বেশ ন্যারো, এবং এই পেশেন্টেরই আপনার অপারেশন সার্জারির পরের ছবি এটা। এখানে দেখা যাচ্ছে সুন্দর রিকনস্ট্রাকশন হয়েছে। অর্থাৎ পাইলোপ্লাস্টি আমরা আমাদের দেশে দুইভাবেই করা হয়, ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি করি, বলা যায় 100% ক্ষেত্রে আমি ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি করি। ওপেন এখন খুবই কম করি, এটা আমার প্রথম দিকে করা একটা পেশেন্টের ছবি, কিন্তু এখন আমি আসলে ওপেন করিই না বলেছেন, সবই ল্যাপারোস্কোপি। এবং দেখা গেছে ল্যাপারোস্কোপি এবং ওপেনের আউটকাম সেম, অর্থাৎ ল্যাপারোস্কোপি এবং ওপেনের মধ্যে আউটকামে যেহেতু কোনো ভ্যারি করে না, সেহেতু একটা স্কার মার্ক বাড়ানোর কোনো দরকার নেই, বিশেষ করে ফিমেল বেবির ক্ষেত্রে। এবং মানে পাইলোপ্লাস্টি হচ্ছে ডেফিনেটিভ সার্জারি ফর পিইউজ অবস্ট্রাকশন। আশা করছি আজকের ভিডিওতে আপনার ইউরেটিক জাংশন অথবা ইউরেটার পেলভিক জাংশন অবস্ট্রাকশন সম্পর্কে যত কোশ্চিন ছিল সব কোশ্চিনের অ্যান্সার পেয়েছেন, এবং এর সার্জিক্যাল অপশন সম্বন্ধেও আপনাদের পরিষ্কার ধারণা হয়েছে। ধন্যবাদ।